শোক শ্রদ্ধায় কোটি মানুষের ঢল তেহরানে। মধ্যপ্রাচ্যে বৃহৎ সমাবেশ, প্রতিশোধের লাল পতাকা হাতে লাখো ইরানি। খামেনির বিদায়কে ঘিরে আন্তর্জাতিক সমাগমে মুখর তেহরান। কুরআনের আয়াতে শত্রু মিত্রদের প্রতি ইরানের কৌশলী বার্তা। নানা আয়োজনে স্বাধীনতার ২৫০ বার্ষিকী উদযাপন করছে যুক্তরাষ্ট্র। সমাজতন্ত্রকে শত্রু হিসেবে তুলে ধরলেন ট্রাম্প। স্বাগত স্টার ওয়ার্ল্ডের সাথে আছি আমি সূচনা হাসান। এবারে বিস্তারিত। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জন্য আয়োজিত শোক ও শ্রদ্ধার কোটি মানুষের ঢল নেমেছে। তেহরানের গ্র্যান্ড মোসাল্লা উন্মুক্ত করে দেওয়ার পর অশ্রুসিক্ত চোখে সর্বোচ্চ নেতার প্রতি শ্রদ্ধা জানাচ্ছে কোটি জনতা। শোক অনুষ্ঠান পরিণত হয়েছে মধ্যপ্রাচ্যের ইতিহাসের সবচেয়ে বড় সমাবেশে। প্রতিশোধের প্রতীক লাল পতাকা নিয়ে হাজির হয়েছেন লাখো ইরানি। মৃত্যুর ৪ মাস পর শুরু হওয়া আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও শোকানুষ্ঠান এখন বিস্তৃত হয়েছে ইরান ও ইরাক জুড়ে। শুক্রবার শুরু হওয়া কর্মসূচির প্রথম দিন ছিল বিদেশি অতিথিদের শ্রদ্ধা। শনিবার থেকে শুরু হয়েছে মূল জনসমাগম। কাচের বিশেষ কেসে রাখা হয়েছে খামেনির কফিন। পাশে রয়েছে হামলায় নিহত মেয়ে, পুত্রবধূ, জামাতা ও ৩ বছর বয়সী নাতনির কফিনও। তাদের শেষ বিদায় জানাতে সেখানে জড়ো হয়েছে হাজারো মানুষ। আমার এক অদ্ভুত অনুভূতি হচ্ছে। আমার বাবা মারা যাওয়ার সময় আমি যতটা কেঁদেছিলাম তার চেয়েও বেশি কেঁদেছি যখন সর্বোচ্চ নেতাকে শহীদ করা হয়েছে। ইরানি কর্তৃপক্ষ বলছে কয়েক কোটি মানুষ এই আয়োজনে শরিক হবেন। সেই চাপ সামলাতে তেহরান সহ বিভিন্ন অঞ্চলের ৫,০০০-এর বেশি স্কুল এবং প্রায় ৪০ থেকে ৫০,০০০ শ্রেণীকক্ষ খুলে দেওয়া হয়েছে। শোকানুষ্ঠান ঘিরে আবেগের পাশাপাশি দেখা গেছে প্রতিশোধের আহ্বানও। খামেনির সমর্থকদের হাতে থাকা লাল পতাকাকে প্রতিশোধের প্রতীক হিসেবে উল্লেখ করেছেন তেহরান বিশ্ববিদ্যালয়ের গবেষক মোহাম্মদ ইসলামী। তার ভাষ্য, অনেকেই খামেনির হত্যার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর জবাব চায়। আমরা এখানে এসেছি তাকে বিদায় জানাতে, কিন্তু আমরা অবশ্যই তার রক্তের প্রতিশোধ নেব। এখানে উপস্থিত সবাই তাদের সর্বোচ্চ নেতার রক্তের প্রতিশোধ নিতে এসেছে। তবে জনমতের সবটাই যে একই সুরে বাঁধা তা নয়। কেউ কেউ সংঘাত এড়িয়ে বাস্তববাদী অবস্থানের কথাও বলছেন। যুক্তরাষ্ট্র একটি পরাশক্তি, তারা আমাদের কাছ থেকে কিছু বিষয় চায়। আমার মনে হয় আমাদের কিছু বিষয় মেনে নেওয়া উচিত। শুধু নিজেদের কথা নয়, আমাদের কর্মকর্তাদের নিরাপত্তার কথাও ভাবা উচিত। তেহরানে রোববার ও সোমবার পর্যন্ত চলবে শোকানুষ্ঠান। এরপর মঙ্গলবার পবিত্র নগরী কোমে এবং বুধবার ইরাকে অনুষ্ঠিত হবে পরবর্তী কর্মসূচি। সবশেষে খামেনির মরদেহ নেওয়া হবে মাশহাদে, যেখানে তাকে দাফন করা হবে। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ। তেহরানের ইমাম খামেনি গ্র্যান্ড মোসাল্লার সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনে শ্রদ্ধার আনুষ্ঠানিকতা চলছে। সেখানে ঢল নেমেছে কোটি মানুষের। আমরা সরাসরি চলেছি সেখানে। انتقامی سخت از تبار فرار میگیریم دشمن ماست اهل لاف و خلاف ما ولی مرد شور و شمشیریم باز هم دست با ترور شدند کفر و تکفیر در صف صفین ریخت بر خاک قدسی ایران خون ما ملت امام حسین خون مظلوم نوحه میخواند نقشه انتقام در دست است طی شده دوره بزن در رو کوچه های فرار بنبست است خون مظلوم پر در آورد و شد ابابیل و بارش سجیل ما رمیت است و از رمیت اینجا دست حق شعله زد به اسرائیل مرگ بر اسرائیل এক কোটিরও বেশি মানুষ, ১০০টিরও বেশি দেশের প্রতিনিধি সহ নিহত সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় তেহরানে আসবেন বলে
আশা করা হচ্ছে। গেল 28 ফেব্রুয়ারি তিনি ইরান ইসরায়েল যুদ্ধের শুরুতে তার পরিবারের সদস্যদের সঙ্গে নিহত হন। আয়াতুল্লাহ খামনির মরদেহ তেহরানে গ্র্যান্ড মুসাল্লায় রাখা আছে। আগামী বৃহস্পতিবার তার নিজ শহর মাশহাদে দাফনের আগে সেখানে রাখা থাকবে। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে 1.5 থেকে 2 কোটি মানুষ এই অনুষ্ঠানে অংশ নেবে, যাকে তারা শতাব্দীর জানাজা বলে অভিহিত করছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, যার দেশ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতা করেছে, রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এবং আফগান তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি কফিনে শ্রদ্ধা জানিয়েছেন। ইরাক, আর্মেনিয়া, তুরস্ক, সৌদি আরব, কাতার ও ওমান সহ কয়েকটি উপসাগরীয় দেশের প্রতিনিধিরাও শোকযাত্রায় অংশ নিতে এসেছেন। শনিবার খামেনির কফিন একটি উচ্চ প্ল্যাটফর্মে রাখা হবে এবং ভিড় নিয়ন্ত্রণ এমনভাবে করা হবে যাতে দর্শনার্থীরা 15 থেকে 20 মিনিটের মধ্যে প্রবেশ ও বের হতে পারেন। رهبر مهربان ما برخیز ما یتیمان داغدار توییم روی ماهت کجاست دلتنگیم چند ماه است بیقرار توییم। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে ও তার প্রতি শোক জানাতে এখন তেহরানে বিশ্ব নেতারা। মস্কো থেকে বেইজিং কিংবা রিয়াদ থেকে ইসলামাবাদ, সব দেশের প্রতিনিধিরাই যোগ দিয়েছেন তেহরানে। সব মিলে খামেনির বিদায়কে ঘিরে আন্তর্জাতিক সমাগমে মুখর তেহরান। তেহরানের এঙ্গেলেবে স্কয়ার ও ইমাম খুমেনি গ্র্যান্ড মুসাল্লায় লাখো ইরানি। আমেরিকা ও ইসরায়েলি আগ্রাসনে নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ বিদায় জানাতে এক অভূতপূর্ব ঐক্যের প্রতিচ্ছবি এখন তেহরানের রাজপথ। খামেনির জানাজায় অংশ নিতে জড়ো হয়েছেন লাখো মানুষ, যার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিভিন্ন দেশের সরকার প্রধান ও বিশ্ব নেতারা। ইরানের এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছে মিত্র রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষ থেকে তেহরানে সরাসরি শ্রদ্ধা জানাতে হাজির হন নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। অনুষ্ঠানে আলাদাভাবে সবার নজর কেড়েছে পাকিস্তান। একযোগে তেহরান সফরে এসেছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং দেশটির সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিফ মুনির। খামেনির মরদেহের সামনে দাঁড়িয়ে মুনাজাতের মাধ্যমে তারা পাকিস্তানের পক্ষে গভীর শোক ও শ্রদ্ধা জানান। শেষ বিদায় অনুষ্ঠানে শোকাচ্ছন্ন আবহে যোগ দেন ইরানের প্রতিরোধ অক্ষের মূল মিত্ররা। ফিলিস্তিনের হামাস, প্যালেস্টাইন ইসলামিক জিহাদ, লেবাননের হিজবুল্লাহর শীর্ষ নেতারা শ্রদ্ধা জানান বিপ্লবী নেতা খামেনির মরদেহে। উপস্থিত ছিলেন আফগানিস্তানের তালেবান সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। বেইজিং থেকে হাজির হন চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের ভাইস চেয়ারম্যান। সামিল হয়েছে বাংলাদেশও। স্পিকারের নেতৃত্বে অংশ নেন 9 সদস্যের প্রতিনিধি দল। নয়াদিল্লির পক্ষে শ্রদ্ধা জানান ভারতের বিশেষ প্রতিনিধি লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা, সালমান খুরশিদ ও পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। আঞ্চলিক সম্পর্কের নতুন বার্তা দিয়ে সৌদি বাদশাহ ও যুবরাজের পক্ষে সমবেদনা জানান দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল খোরাইজি, যা রিয়াদ তেহরান সম্পর্কে নতুন দিগন্তের সূচনা বলে মনে করছেন অনেকে। এছাড়াও মালয়েশিয়া, জর্জিয়া, আর্মেনিয়া, কাতার, তুরস্ক, ওমান, শ্রীলঙ্কা, কিউবা সহ অর্ধশতাধিক দেশের প্রতিনিধিরা শ্রদ্ধা জানাতে অংশ নেন। তেহরান ও কুম হয়ে খামেনির মরদেহ নেওয়া হবে ইরাকের নাজাফ ও কারবালায়। আগামী 9 জুলাই মাশহাদের পবিত্র ইমাম রেজা মাজার প্রাঙ্গণে সমাহিত করা হবে এই অবিসংবাদিত নেতাকে। মাজিদ শাহরিয়ার, স্টার নিউজ। খামেনির জন্য শোকের অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি দলের সামনে পবিত্র কোরআন থেকে নির্বাচিত বিভিন্ন আয়াত তিলাওয়াত করা হয়েছে। সুচিন্তিতভাবে বাছাই করা হয়েছে আয়াতগুলো, যাতে দেশগুলোর প্রতি ইরানের দৃষ্টিভঙ্গিও ফুটে উঠেছে। ভ্রাতৃপ্রতিম বন্ধু দেশের জন্য শাহাদাতের মর্যাদা, বিশ্বাসীদের ঐক্যের আয়াত।
বিপরীতে শত্রুপক্ষের জন্য কাফিরদের পরিণতি ও ভুল ত্রুটি ক্ষমার আয়াত। খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে শুক্রবার তেহরানের ইমাম খোমেনি মুসল্লায় পৌঁছায় বাংলাদেশের প্রতিনিধি দল। 11 দলীয় জোটের নেতারা যখন তার কফিনে শ্রদ্ধা জানান তখন তিলাওয়াত করা হয় সূরা আল ইমরানের 169 থেকে 170 আয়াত, যেখানে আল্লাহর পথে জীবন উৎসর্গকারীদের মর্যাদার কথা উল্লেখ করা আছে। ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا। স্পিকার হাফিজউদ্দিন আহমদ যখন শ্রদ্ধা জানাচ্ছিলেন তখন পাঠ করা হয় সূরা আল আহজাবের 23 নম্বর আয়াত, যেখানেও শহীদদের জন্য আল্লাহর অঙ্গীকার পূর্ণের কথা তুলে ধরা হয়েছে। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি। বিভিন্ন দেশের ডেলিগেটদের শ্রদ্ধার আনুষ্ঠানিকতাকে দুই ভাগে সাজিয়েছে ইরান। উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের মর্যাদা অনুযায়ী সামরিক বাহিনীর মার্চ পাস্টের মাধ্যমে সম্মান জানানো হয়। পরে প্রতিনিধিরা নির্দিষ্ট স্থানে পৌঁছালে থেমে যায় রণসঙ্গীত। কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে নীরবতা ভাঙেন একজন কারি। মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্র সৌদি আরবের প্রতিনিধি দলের সময় তিলাওয়াত করা হয় সূরা আল ইমরানের 13 নম্বর আয়াত, যাতে ইসলামের জন্য গৌরবোজ্জ্বল বদর যুদ্ধের বর্ণনা রয়েছে। এতে বলা হয়েছে, বদরে দুটি দল ছিল, যাদের এক দল আল্লাহর পথে লড়াই করেছে, অপর দল ছিল কাফির। তুকাতিলু ফি সাবিলিল্লাহি ওয়া উখরা কাফিরাতুন ইয়ারাউনাহুম মিথলাইহিম রা'য়াল আইন। মধ্যপ্রাচ্য যুদ্ধে ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি বাহিনীকে প্রত্যক্ষ কোনো সহায়তা করেনি কাতার। তাদের প্রতিনিধি দলের জন্য তিলাওয়াত করা হয় ভুল ত্রুটি মার্জনার আয়াত। পাঠ করা হয় সূরা আল ফাতার 1 থেকে 3 নম্বর আয়াত। ফিলিস্তিনি প্রতিনিধি দলের সময় তুলে ধরা হয় পবিত্র আল আকসার কথা, আর হামাসের শ্রদ্ধার সময় তিলাওয়াত করা হয় সূরা আল আহজাবের 23 নম্বর আয়াত, যেখানে শহীদদের প্রতি আল্লাহর অঙ্গীকার পূর্ণ করার কথা বলা হয়েছে। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি। জাহিদুর রহমান, স্টার নিউজ। দেখছেন স্টার ওয়ার্ল্ড, ফিরছে একটু পর, আমাদের সাথেই থাকুন। দেখছেন স্টার ওয়ার্ল্ড। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজাকে ঘিরে 7 দিনের শোকানুষ্ঠানের আয়োজন করেছে তেহরান, যাকে আধুনিক ইতিহাসের অন্যতম বৃহৎ রাষ্ট্রীয় আয়োজন হিসেবে উপস্থাপন করেছে ইরান। আন্তর্জাতিক কূটনীতির বড় মঞ্চে পরিণত হয়েছে তেহরান, যেন মৃত্যুর পরও মধ্যপ্রাচ্যের রাজনীতির কেন্দ্রবিন্দুতেই আছেন খামেনি। রাজধানী তেহরান থেকে মাশহাদ, নাজাফ থেকে কারবালা, ইরানে চলছে সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় শোকানুষ্ঠান। 28 ফেব্রুয়ারি নিহত হওয়ার পর প্রাথমিকভাবে মার্চে দাফনের পরিকল্পনা ছিল, তবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় তা পিছিয়ে যায়। অবশেষে শুক্রবার শুরু হয় 7 দিনের রাষ্ট্রীয় শোকানুষ্ঠান। রাজধানীর বিভিন্ন স্থানে জড়ো হয়েছেন হাজারো মানুষ। খামেনির মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয় বলে মনে করছেন অনেকেই। আমরা আমাদের প্রিয় সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতে গভীরভাবে শোকাহত এবং এখনও সেই শোক কাটিয়ে উঠতে পারেনি। আমাদের হৃদয়ে যে অপার বেদনা ও শূন্যতা সৃষ্টি হয়েছে তা পূরণ করার কোনো উপায় নেই। শনিবার ও রোববার তেহরানের গ্র্যান্ড মুসাল্লা প্রার্থনা কমপ্লেক্সে জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে খামেনির মরদেহ। এরপর শোকযাত্রা যাবে ধর্মীয় নগরী কোমে। শুধু ইরানই নয়, শোকানুষ্ঠানের অংশ হিসেবে মরদেহ নেওয়া হবে ইরাকের নাজাফ ও কারবালাতেও। সবশেষে আগামী শুক্রবার মাশহাদে ইমাম রেজার মাজার প্রাঙ্গণে দাফন করা হবে 4 দশকের বেশি সময় ইরানের নেতৃত্ব দেয়া এই প্রভাবশালী নেতাকে।
ইরানি কর্মকর্তাদের দাবি এটি আধুনিক ইতিহাসের অন্যতম বৃহৎ রাষ্ট্রীয় জানাজায় পরিণত হতে যাচ্ছে। 1979 সালে ইসলামী বিপ্লবের নেতা রুহুল্লাহ খমেনির জানাজায় প্রায় 1 কোটি মানুষের উপস্থিতির রেকর্ডও ছাড়িয়ে যেতে পারে এবারের আয়োজন। একদিকে শোক, অন্যদিকে শক্তি প্রদর্শনের বার্তা। আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা শুধু একজন নেতার বিদায় নয়, বরং মধ্যপ্রাচ্যের রাজনীতি, ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব এবং আঞ্চলিক শক্তির ভারসাম্য নিয়েও নতুন আলোচনা তৈরি করেছে। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ। নানা আয়োজনে স্বাধীনতার ২৫০তম বার্ষিকী পালন করছে যুক্তরাষ্ট্র। এ উপলক্ষে মাউন্ট রাশমোরেতে দেয়া ভাষণে দেশের প্রতিষ্ঠাতাদের স্বপ্ন পূরণের অঙ্গীকার করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু তার ভাষণ জুড়ে ছিল সমাজতন্ত্রের সমালোচনা, যেন এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের একমাত্র শত্রু হলো সমাজতন্ত্র। মাউন্ট রাশমোরের আকাশে আতশবাজি আর লেজার লাইট। স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে সেখানে ভাষণ দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই পর্বতের চূড়ায় যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাতাদের ভাস্কর্য, যেন তাদের সাক্ষী রেখেই প্রতিষ্ঠাতাদের স্বপ্ন পূরণের অঙ্গীকার জানালেন ট্রাম্প। আমরা আবারও অঙ্গীকার করছি, আমাদের জাতিকে এই মহান আমেরিকান ব্যক্তিত্বদের মতোই বৃহৎ, সাহসী, মহৎ এবং মহান করে তুলব। আমরা আমাদের দেশকে আগের চেয়ে আরো বড়, আরো ভালো এবং আরো শক্তিশালী করে গড়ে তুলব। কিন্তু ট্রাম্পের বক্তব্যে এবার উঠে এলো সমাজতন্ত্রকে প্রতিরোধের বার্তা। দীর্ঘ স্নায়ু যুদ্ধের পর ৯০-এর দশকে যে সমাজতন্ত্রের পতন ঘটানোর গর্ব করেছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক নেতারা, ট্রাম্পের বক্তৃতায় যেন আবারও সেই সমাজতন্ত্রের বিরুদ্ধেই লড়াইয়ের ডাক। এখন আমাদের দেশেই সমাজতন্ত্র হুমকি আবারও দেখা দিয়েছে। সমাজতন্ত্র হল আমেরিকার স্বাধীনতার জন্য এক প্রাণঘাতী হুমকি। আমরা তাদের দ্রুতই দেশ থেকে বের করে দেব। সমাজতন্ত্র বলতে কি ট্রাম্প চীনকে বুঝিয়েছেন নাকি রাশিয়াকে? চীনের রাজনৈতিক ব্যবস্থাটি সমাজতান্ত্রিক, কিন্তু অর্থনীতি নয়। রাশিয়ায় পুতিনের রাজনৈতিক ব্যবস্থা গণতান্ত্রিক না হলেও সমাজতান্ত্রিক নয়। তাহলে কোন সমাজতন্ত্রের ভয় ট্রাম্পের কণ্ঠে? সমাজতন্ত্র জীবন, স্বাধীনতা এবং মানুষের শান্তির সম্পূর্ণ বিপরীত। এটি মৃত্যু, স্বৈরতন্ত্র আর অশুভতার অনুসরণ। তারা সত্যিকার অর্থে ভালো কিছু চায় না। আমরা তাদের জিততে দেব না। এমন এক সময় ট্রাম্প সমাজতন্ত্রের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন যখন তার দেশ আরও বিভক্ত। হতাশ দেশের জনগণ, যাদের বেশিরভাগেরই ২৫০তম স্বাধীনতা দিবসের এই মহেন্দ্রক্ষণ নিয়ে কোনো উচ্ছ্বাস নেই। রয়টার্সের জরিপ বলছে ২৫০ বছর পর রাষ্ট্র হিসেবে আজকের আমেরিকা টিকে থাকবে এ ব্যাপারে সন্দিহান শতকরা ৩৮% মানুষ। ৮০% মানুষই স্বাধীনতার এই বার্ষিকী উদযাপন করবেন না। ৫৭% উত্তরদাতা বলছেন দিনটিতে তারা বিশ্রাম নেবেন। গত ১২ থেকে ১৫ জুন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১,৫৩৭ জন মানুষের মধ্যে এই জরিপ চালায় রয়টার্স। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ। আজ যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর। কৃষি নির্ভর ছোট ছোট ১৩টি ব্রিটিশ উপনিবেশ মিলে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র। সালটা ১৭৭৬। কিন্তু সেই কৃষি নির্ভর জনপদই একদিন বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি, সবচেয়ে বড় সামরিক শক্তি আর বৈশ্বিক আর্থিক ব্যবস্থার কেন্দ্র হয়ে উঠবে। এটি কি কেউ ভেবেছিল? বিশ্বের সুপার পাওয়ার হয়ে ওঠার পেছনে যুক্তরাষ্ট্রের শাসকরা কি করেছিলেন? কেমন ছিল দেশটির সেই যাত্রা? ১৭৭৫ সালের এপ্রিল শুরু হয় আমেরিকার বিপ্লবী যুদ্ধ। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের মধ্যেই ১৭৭৬ সালের ৪ জুলাই স্বাধীনতার ঘোষণা দেয় উত্তর আমেরিকার ১৩টি উপনিবেশ। অভ্যুদয় ঘটে নতুন দেশ যুক্তরাষ্ট্রের। যুদ্ধ শেষ হয় ১৭৮৩ সালে। সে বছরই প্যারিস চুক্তির মাধ্যমে ব্রিটেন আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার স্বীকৃতি দেয়। এরপর থেকেই ঘুরে দাঁড়াতে থাকে দেশটি। স্বাধীনতার সময় যুক্তরাষ্ট্র ছিল মূলত কৃষিভিত্তিক সমাজ। তখন দেশটির জনসংখ্যা ছিল মাত্র ২৫ লাখ। অধিকাংশ মানুষ বাস করত গ্রামে। অর্থনীতির প্রধান ভিত্তি ছিল কৃষিকাজ। উত্তরাঞ্চলে ছোট খামার, বাণিজ্য ও জাহাজ নির্মাণ, আর দক্ষিণাঞ্চলে তামাক, ধান ও পরে
তুলার বাগান ছিল আয়ের প্রধান উৎস। এসব বাগানের বড় অংশই পরিচালিত হতো আফ্রিকান দাসশ্রমের উপর নির্ভর করে। সেই সময়ে যুক্তরাষ্ট্রের মানুষের আয় ছিল আজকের মানদণ্ডের তুলনায় খুবই সীমিত। স্বাধীনতার পর শক্তিশালী সংবিধান, উন্মুক্ত বাজার ও উদ্যোক্তা বান্ধব পরিবেশ দ্রুত অর্থনীতিকে গতিশীল করে। 19 শতকে শিল্প ও যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন আর বিপুল প্রাকৃতিক সম্পদের ব্যবহার যুক্তরাষ্ট্রকে কৃষি নির্ভর অর্থনীতি থেকে শিল্প শক্তিতে রূপ দেয়। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ সেই উত্থানকে আরও ত্বরান্বিত করে। সে সময় ইউরোপের বহু শিল্পাঞ্চল ধ্বংস হলেও যুক্তরাষ্ট্রের শিল্প কারখানা থাকে অক্ষত। যুদ্ধকালীন উৎপাদন দেশটিকে বিশ্বের বৃহত্তম শিল্প ও আর্থিক শক্তিতে পরিণত করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গড়ে ওঠে নতুন বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থা। আন্তর্জাতিক বাণিজ্য ও বৈশ্বিক মুদ্রার প্রধান ভিত্তি হয়ে ওঠে মার্কিন ডলার। একই সময়ে বিজ্ঞান গবেষণা আর সিলিকন ভ্যালির উত্থানে প্রযুক্তিগত নেতৃত্বে উঠে আসে যুক্তরাষ্ট্র। অন্যদিকে মার্কিন সামরিক শক্তিও বাড়তে থাকে সমানতালে। এসবের সমন্বয়েই মাত্র 250 বছরের মধ্যে কৃষি নির্ভর এক নতুন রাষ্ট্র পরিণত হয়েছে বিশ্বের অন্যতম শক্তিশালী সুপার পাওয়ারে। নূর মোহাম্মদ, স্টার নিউজ। এই ছিল আজকের স্টার ওয়ার্ল্ডে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।